দর্শক বন্ধুরা, আপনারা জানেন গতকাল শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে রাত 11টার সময় তার বাড়ির কাছে গুলি করে হত্যা করেছে দুষ্কৃতীরা। তিনি বিধানসভার গিয়েছিলেন কিছু কাজ করার জন্য। সেখান থেকে রাত 11টার সময় বাড়ি ফিরছিলেন। তিনি যে গলিতে ঢুকেছেন অমনি তার সামনে একটা নিসান মাইক্রা গাড়ি এসে দাঁড়ায়, স্লো হয়ে যায়। অটোমেটিক তার যে স্করপিও গাড়ি ছিল সেটাও স্লো হয়। তখনই পাশ দিয়ে একটি বাইক থেকে তার উপরে গুলি করা হয়। চন্দ্রনাথ রথ সঙ্গে সঙ্গে মারা যায় এবং তার ড্রাইভারের গুলির আগে তিনি কলকাতার অ্যাপোলো হসপিটালে ভর্তি আছে। এই ভোট পরবর্তী যে হিংসা এবং চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে হত্যা করা মানে শুভেন্দু অধিকারীকে একটা মেসেজ পাঠানো। আপনারা জানেন যে বিধানসভা ভোটে বিজেপি ব্যাপক ম্যান্ডেট পেয়েছে, ব্যাপক ভোট পেয়ে ক্ষমতায় এসছে। কিন্তু আমি জানি না কোন রাজনৈতিক ষড়যন্ত্রের জন্য চন্দ্রনাথ রথকে আজকে মরতে হলো। পুলিশ তদন্ত অবশ্যই করবে এবং এর পেছনে পুলিশ সন্দেহ করছে যে বড় কোনো মাথা আছে। কারণ যারা তাকে হত্যা করেছে তারা নাকি প্রফেশনাল কিলার। চন্দ্রনাথ ওঝা সেটা তো পুলিশে অবশ্যই বের করবে। কিন্তু আমরা যদি একটা ব্রডার রাজনৈতিক পার্সপেক্টিভে আলোচনা করি, এই ভোট পরবর্তী হিংসার যে ইতিহাস পশ্চিমবঙ্গে কিন্তু রয়েছে। 2021 সালেও কিন্তু 5 দিনে 54 জন মারা গিয়েছিল। এখনো পর্যন্ত 3-4 জন মারা গিয়েছে, তার মধ্যে বিজেপি কর্মী 2 জন রয়েছে, আর এই চন্দ্রনাথ রথ রয়েছে। এই কালচার, এই ভয়ের বিরুদ্ধেই কিন্তু মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পরেও কিছু মানুষ তৃণমূল পন্থী বা উগ্র বিজেপি যারা করে তারা কিন্তু বিভিন্ন পার্টি অফিস ধ্বংস করছে, বিভিন্ন মানুষদেরকে থ্রেট করছে। এগুলো কিন্তু উঁচু নেতৃত্ব বারণ করছে যে আপনারা এই সমস্ত হিংসা আশ্রয় নেবেন না, এরকমভাবে পার্টি অফিস নষ্ট করবেন না, দখল করবেন না, আগুন সংযোগ করবেন না। কারণ এই ভয়ের বিরুদ্ধেই কিন্তু মোদি বলেছিল যে ভরসা ইন ভয় আউট। সেই ভয়কে কাটানোই হচ্ছে এখন আসল লড়াই বিজেপির। মানুষের মধ্যে থেকে যদি আবার সেই পার্টি অফিস দখল, আবার সেই হিংসা মারপিট শুরু হয়, খুন শুরু হয়, আবার সেই কিন্তু ভয় বাসা বাঁধবে, যার ফলে বাঙালি কোনোদিন এই ভোট পরবর্তী হিংসা, এই কালচার, এই ভয়ের কালচার থেকে কোনোদিন বেরোতে পারবে না। এটা তো ঠিক বলছেন। কিন্তু দর্শক বন্ধুরা, আমি মনে করি উত্তরপ্রদেশের যোগীর মতো হতে হবে। এখনো অনেক মিসক্রিয়েন্ট আছে যারা বিগত বছরগুলো পুলিশের সাপোর্ট নিয়ে তারা দাপিয়ে বেরিয়েছে, তোলা বাজাচ্ছে, বন্দুক বাজাচ্ছে। তাদের থেকে সাফ করতে গেলে উত্তরপ্রদেশ থেকে এনকাউন্টার স্পেশালিস্ট অফিসারদের আনতে হবে। কারণ এদেরকে না বের করতে পারলে রাজ্য কোনোদিন শান্ত হবে না। এরকম কিন্তু খুন জখম লেগেই থাকবে এবং এটা একটা ষড়যন্ত্র যে এইভাবে যে নতুন সরকারকে ব্লেম করো, এইভাবে রাজনৈতিক অশান্তি তৈরি করো, সমাজকে আনরেস্ট করে দাও, যাতে বিজেপি গভর্নমেন্ট প্রথম থেকেই রাজ্যকে কন্ট্রোল না করতে পারে। পুলিশ প্রশাসন এবং সরকারের কড়া হাতে দমন করতে হবে এবং যারা এই ধরনের মিসক্রিয়েন্ট আছে, যারা মানুষের মধ্যে এরকম সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে, তার সৃষ্টি করার চেষ্টা করছে, তাদেরকে এলিমিনেট করতে হবে, একদম ডাইরেক্ট ভাষায় এলিমিনেট করতে হবে। যতদিন না পর্যন্ত এই সমস্ত মিসক্রিয়েন্টদের মধ্যে ভয় সৃষ্টি হচ্ছে, তারা কিন্তু একটা সুষ্ঠু গভর্নমেন্ট চালাতে দেবে না, সমাজে মানুষকে ঠিক মতো বাস করতে দেবে না। আবার সেই তৃণমূলের রাজত্বের সেই ভয়, সেই ভীতি, সেই তোলাবাজি কিন্তু আবার ফিরে আসবে। তাই সেজন্য বলছি যে পশ্চিমবঙ্গের পুলিশের উচিত, যে সমস্ত রাজনৈতিক নেতারা জিতেছে তাদের ভাবা উচিত যে কিভাবে এটাকে কার্ভ করা যায়। কিন্তু এলিমিনেট না করলে, এখান থেকে যদি না সরানো যায় এনকাউন্টার করে, তাহলে কিন্তু অবস্থা আরো খারাপ হবে। যোগীর মতো শাসন করতে হবে, তাহলেই কিন্তু এরা বন্দুকের ভাষাই বোঝে, শাসনের ভাষা বোঝে। সুতরাং আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে চন্দ্রনাথ ওঝাকে হত্যার পেছনে কারা জড়িয়ে আছে, এর মধ্যে কোনো রাজনৈতিক সন্ধি থাকতে পারে কিনা। অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।